नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে ধর্মপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখজীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু 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 মঙ্গল। আমাদের পেজ নাম্বার কত ছিল? 98 পৃষ্ঠা। গ মনোদ্বারাবর্তন মনস্বীকার থেকে আবার আলোচনা করবেন। এনে এটা কালকে পড়া ছিল, গ থেকে আবার একটু আলোচনা করো। হ্যাঁ বামতে এটা পুনরায় আলোচনা করবে নাকি? আলোচনা করার দরকার নাই, তুমি বলো। এই মনোদ্বারাবর্তন ওখান থেকে আবার বলো। তুমি টিভি বন্ধ করবে? বাদে প্রথমে একজনকে একটু আলোচনা করতে বলেন, আমি 2 মিনিট আলোচনায় আসতেছি। অমিতা বড়ুয়া মনোদার চিনেন? হ্যাঁ বানতে মনোদার, যেটা মনোদারে যায় ইয়া থেকে, সেটা মনোদার, মনের মনোচিত্ত, মনের মধ্যে দরজা আর কি, মনের দরজা, মনে যে কোনো কিছু উৎপন্ন হওয়া, এগুলো যা কিছু উৎপন্ন হয়, যা কিছু প্রবেশ করে, এগুলো মনের দরজা দিয়েই প্রবেশ করে। ভবাঙ্গ থেকে বের হয়ে যেমন চক্ষু দ্বারা আবর্তন করে, শ্রুত দ্বারা আবর্তন করে, ঠিক একইভাবে এই মন দ্বারা আবর্তনও করে, সেম প্রক্রিয়ায়। মন দ্বারা আবর্তন মনস্বীকার আলম্বনকে যবনাভিমুখী, ওই মনদার আলম্বন মনস্বীকারকে বা মনস্কারকে, মনদ্বারাবর্তন মনস্বীকার আলম্বনকে যবনাভিমুখী করিয়া রাখে। আমরা কালকে যবন নিয়ে আলোচনা করেছিলাম। ওই যবনের দিকে লক্ষ্য স্থির করিয়া রাখায়, কে রাখায়? এই মনস্বীকার বা মনস্কার। মনস্কারে সব কিছু, এখন চোখের কাজ চলছে, এটা কে জানতে পারে? কার দ্বারা আমরা জানতে পারি? মনস্কারের কারণেই জানতে পারি। এখন আমি আলু দেখতেছি, এটা কে
কার দ্বারা জানতে পারি আমরা? মনস্কারের দ্বারা জানতে পারি। মনস্কার যদি আলুর দিকে না থাকে, মনস্কার যদি চাউলের দিকে থাকে, তাহলে সে চাউল দেখবে তখন। আলুর দিকে মনস্কার থাকলে আলু দেখবে। যেদিকে মনস্কার যায় সেদিকেই দেখে। ঠিক এই যবনাভিমুখী আ আলম্বনকে মনদার মানসিকার আলম্বনকে যবনাভিমুখী করিয়া রাখে একইভাবে। ইহা যবন প্রতিপাদক মনস্কার। তখন এটাকে আলাদা করে আরেকটু বিশেষায়িতভাবে চিহ্নিত করার জন্যে আমরা মনস্কারকে আগে থেকেই পূর্বে থেকে জেনে এসেছি নানানভাবে। যেমন আমি এখন আলুর কথা বললাম। ওখানেও এটা মনস্কার। তবে এটা যখন যবনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে, যুক্ত হয়, তখন এটাকে স্পেশালি ভাবে একটা আবার নাম দেওয়া যাইতে পারে বা নাম দেওয়া হয় যবন প্রতিপাদক মনস্কার। প্রতিপাদক মানে কি? প্রতিপাদক মানে পরিচালক। পরিচালক। তাইলে এই যবনের মধ্যে আমরা দেখেছিলাম 7টি চিত্তক্ষণ। 7 চিত্তক্ষণও এটা চলমান থাকতে পারে। একটা যবনচিত্ত পূর্ণাঙ্গ আয়ু পাইলেও 7 চিত্তক্ষণ সর্বোচ্চ, এর উপরে যাইতে পারে না। এই 7 চিত্তক্ষণ বা যবনে পরিচালনা করার জন্যে, যবনে ঠিকঠাক রাখার জন্যে যেই অবস্থায় কাজ করে সেই অবস্থাটার নাম হচ্ছে যে মনস্কার, এবং ওই জায়গাতে গিয়ে আলাদা নামকরণ করা হয়েছে যবন প্রতিপাদক মনস্কার। এখন যবন প্রতিপাদক মনস্কার বললে আপনাদের আর বুঝতে কষ্ট হবে না, না? এই কথা ভবিষ্যতে আসতে পারে, মনে রাখবেন আর কি। যবন প্রতিপাদক মনস্কার কাকে বলে যদি জিজ্ঞেস করে, মনস্কার তো মনস্কার, ঠিক আছে। এখন আপনারা স্পেশালি শুধু আরেকটা কথা যুক্ত করে দিতে হবে। যবনের মধ্যে, যবনের কার্যক্রমের মধ্যে মনস্কারিত করে রাখা বা যবনকে যে পরিচালিত করতেছে ওই অবস্থাই হচ্ছে যে যবন মনসিকার বা যবন মনস্কার। আচ্ছা, এই স্থলে আলম্বন প্রতিপাদক মনস্কারই বক্তব্য। আমরা কয়ের মধ্যে কি দেখেছিলাম? আলম্বন প্রতিপাদক মনস্কার। হ্যাঁ, ঘুরে ফিরে সেম কথাই আসলে। তারপরে এটাকে স্পেশালি আবার চিহ্নিত, আমি যে কথাটা বলতেছি না, ঘুরে ফিরে সেম কথা। এখানে যদিও বা একটু করে নামান্তর করেছে, ভিন্ন নামে চেনার জন্য, বোঝার জন্য দেওয়া হইলেও মূল কথা কিন্তু সেটাই। সম্প্রযুক্ত ধর্মকে, সম্প্রযুক্ত ধর্মকে মানে কি? এখানে ব্র্যাকেটে দিছে তো বন্ধু, চৈতসিকে আলম্বন পরিচালনায় মনস্কার সারথি সদৃশ্য। তাইলে সম্প্রযুক্ত ধর্ম বলতে আপনারা কি চিনবেন? শিল্পী বড়ুয়া বলেন, ইন্দ্র বড়ুয়া বলেন। সম্প্রযুক্ত বলতে চৈতসিককে অবলম্বনে পরিচালনায় মনস্কার সারথি সদৃক। ওই যে ওখানে সারথি যেমন অশ্বকে যেভাবে পরিচালনা করে আর কি, ওই অনুরূপ এখানে বুঝাইছে আর কি। এটা আমি ইচ্ছা করে প্রশ্ন করছি যে আপনি বলতে পারবেন না আমি জানি, তবে এই জিনিসগুলো না বুঝলে মানে পরের লাইনে এরকম সম্প্রযুক্ত কথাগুলো আছে থাকবে, সেজন্য আমি চিনিয়ে দেওয়ার জন্য, বুঝছেন অমিতা বড়ুয়া, আমি চিনিয়ে দেওয়ার জন্য এই প্রশ্নটা এমনি তুলছি যে সম্প্রযুক্ত ধর্ম বলতে কোনো কিছু না থাকলেও এই মনস্কারের সঙ্গে ওর সঙ্গে আরো 6টা
চৈতসিক বা ধর্ম এট এ টাইম সবসময় থাকে। সর্বচিত্ত সাধারণ চৈতসিকের এটা একটা, মনস্কার একটা, বাকি আরো 6টা আছে। ওই 6টাও 6টা এর সঙ্গে সঙ্গে চলতে থাকে। ওই 6টাকেই বলা হয় সম্প্রযুক্ত সম্পর্ক। চৈতসিক। বুঝছেন? সম্প্রযুক্ত হ্যাঁ বাবা। চৈতসিক বলতে ওইটা বুঝতে হবে। তাইলে ওই 6 জনকে সে পথ দেখিয়ে নিয়ে যায়। যখন চৈতসিকের কথা স্পেশালি বলবেন, এই চৈতসিকের কথা যখন স্পেশালি বলবেন, মানে মনস্কার চৈতসিকের কথা যখন হয়, তখন মনস্কারের যখন মানে মূল আলোচনা, মূল পয়েন্ট যখন মনস্কারের থাকে, বাকি 6টাকে ও মানে সারথি হিসেবে পথ দেখিয়ে নিয়ে যায়। ওর প্রাধান্যতা বিস্তার করায় আরকি। এভাবে আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখেছিলাম। হুম। এই 6টা বাকি 6টাও আলোচনা করার সময় আমরা প্রত্যেকটাকেই এভাবে দেখেছি। ওর যখন আলোচনা হয়, ও তখন ওই কাজটা সম্পাদন করায়। ও তখন ওখানে আধিপত্য বিস্তার করে। ঠিক একইভাবে এটাইও। বুঝছেন না? হ্যাঁ বাবা। তাইলে সম্প্রযুক্ত ধর্মকে আলম্বনে আলম্বন পরিচালনায় মনস্কার সারথি সদৃশ্য। সারথি সদৃশ্য মানে পথ নির্দেশক। চেতনা আলম্বন নির্দেশ করে। আমরা আগে চেতনা সম্পর্কে পড়েছিলাম না? হ্যাঁ বাবা। এই চেতনায় কি নির্দেশ করে? আলম্বন নির্দেশ করে। কাকে? ওই মনস্কারকে। মনস্কারকে। মনস্কারকে এই আলম্বনে তুমি এখন বসো। এটা দেখায়, এই আলম্বনে তুমি দাঁড়াও। বা এই আলম্বন তুমি দেখে থাকো, এই আলম্বন শুনে থাকো, এই আলম্বন এই ঘ্রাণ নাও, এই আলম্বন আস্বাদন করো। এগুলো কে করায়? ওই চেতনা করায় এগুলো। চেতনা এটা নির্দেশ করায়। নির্দেশ করানোর পরে মনস্কারকে এখানে বসায় আরকি চেতনায়। আলম্বন নির্দেশ করে দেয়। বুঝছেন এখন পুরোটা? হ্যাঁ বাবা। কিন্তু মনস্কার সেই আলম্বনে লক্ষ্য রাখে। চেতনায় এটা দেখা যায়, এই বাক্সটা দেখে থাকো। ও বলে চেতনার এদুরের কাজ শেষ। কিন্তু মনস্কারে ওটাকে দেখে থাকে। মনোযোগ রাখে ওখানে। মনোযোগ সংযুক্ত করে রাখে আর কি হ্যাঁ, এখানে। বুঝছেন? হ্যাঁ। মানে চেতনাকে আলাদা করে চিনানো হয়েছে আবার পুনরায়। এবং মনস্কারকেও আরেকবার ভালো করে চিনলেন। প্রত্যেকটা জিনিসটাকে আলাদা আলাদা করে চিনানোর জন্যই এগুলো উদাহরণগুলো টানা হচ্ছে। মনস্কারের এবংবিধ ক্রিয়া বাহিরের আলম্বনের উত্তেজনায়ও হইতে পারে। আচ্ছা, এই চেতনা সবসময় যে আলম্বন নির্দেশ করে দেবে এমন না। হ্যাঁ, পক্ষান্তরে এটা চেতনার কার্যক্রম তো থাকবেই। সেটা ছাড়াও বাহ্যিক কোনো যেমন একটা শব্দ উৎপন্ন হয়েছে। এই শব্দটা বাহ্যিকভাবে হয়েছে, ওই বাহ্যিকভাবেই হয়ে এখানে মনস্কার উৎপন্ন হয়ে যেতে পারে। হইলেও সেখানেও যে চেতনা নাই তেমনটা না। চেতনা না থাকলে আমি শব্দটাও শুনবো না। চেতনা মনস্কার উভয়েরই সম্মিলন আছে, তারপরও তথাপিও এইখানে আলাদা করে এই জিনিসটা এমনি বুঝার জন্য টানা হয়েছে আর কি। হ্যাঁ, মানে বাহ্যিক এবংবিধ ক্রিয়া বাহিরের আলম্বনের উত্তেজনায়ও হইতে পারে। বাহ্যিক আলম্বনের উত্তেজনায় মানে বুঝছেন? ওই যে বললাম একটা ঠাডা পড়ছে, এটা বাহ্যিক আলম্বনের উত্তেজনা। হ্যাঁ, ওটা হইতে পারে। অথবা সততই অভ্যন্তর হইতে উৎপন্ন হইতে পারে। এমনি নিজে থেকে উৎপন্ন হইতে পারে, আমার নিজের মধ্যে থেকেও উৎপন্ন হইতে পারে। এই মনস্কারই চিত্তের
প্রথম ক্রিয়া আরম্ভ হয়, এই মনস্কারেই চিত্তের প্রথম ক্রিয়া আরম্ভ হয়। চিত্তের প্রথম ক্রিয়া বলতে আমরা যে বলছিলাম ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, এবং এই যে এগুলো সব চিত্তের ক্রিয়া, চিত্তের কাজ। ওই কাজগুলো এই মনস্কার সেখান থেকেই শুরু, সেখান থেকেই শেষ, সেখান থেকে এগুলো চালিত হয়, পরিচালিত হয়। মনস্কারকে স্পেশালি বোঝার জন্য। কিন্তু আমরা এটাও ভালো করে জানি যে আমরা যতক্ষণ বেঁচে আছি আমাদেরকে ছেড়ে এই মনস্কার কখনো চুপচাপ হয়ে থাকে না। মনস্কার কখনো আমার মধ্যে থাকবে না এমন পরিস্থিতি নাই। এটা সবসময় মনস্কার আছে, সুপ্তভাবে এই মনস্কার আছে। সিগন্যাল পাইলে মাত্র ও সজাগ হয়, এমনি কিন্তু আছে, দেখা না যাইলেও আর কি। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। পঞ্চদ্বারাবর্তন চিত্তে মনস্কারের প্রাধান্যই বিদ্যমান। এই পঞ্চদ্বারে চিত্ত যাওয়ার জন্য, চিত্ত যে যায়, আমরা এখন চিত্ত চোখে গেছে, এটা কিসের মাধ্যমে বুঝতে পারি? এটা এই মনস্কারের মাধ্যমে বুঝতে পারি। এখন চিত্ত কানে গেছে, কিসের মাধ্যমে বুঝতে পারি? এই মনস্কারের মাধ্যমেই বুঝতে পারি। সেজন্য বলা হচ্ছে যে এই পঞ্চদ্বার আবর্তনে মনস্কারেরই প্রাধান্য। চিত্ত যে আলম্বন গ্রহণ করে, এই বিষয়ে তাহার নিত্য সহায় মনস্কার। চিত্ত যে আলম্বন গ্রহণ করুক না কেন, যে বিষয় গ্রহণ করুক না কেন, তাহার নিত্য সহায়, নিত্য সহচর, নিত্য সঙ্গী হচ্ছে যে এই মনস্কার। মনস্কার চিত্তকে আলম্বন শূন্য হতে দেয় না। এই মনস্কার চিত্তকে আলম্বন শূন্য হতে দেয় না। কোনো আলম্বন নাই, তথাপিও সে ভবাঙ্গ আলম্বন গ্রহণ করে থাকে। তার মানে সবসময় আলম্বন থাকেই, চিত্ত কখনো আলম্বন ছাড়া থাকবে না। ইন্দ্রা বড়ুয়া পড়েন। ছয় প্রকার প্রকীর্ণ চৈতসিক। প্রকীর্ণ বিশেষণটির অর্থ বিস্তীর্ণ, অসম্পূর্ণ। এই চৈতসিকগুলি শোভন-অশোভন চিত্তক্ষেত্রে বিস্তারিত হইয়া পড়ে, অর্থাৎ সংযুক্ত হয়। যেমন মোহ অশোভন চিত্তে এবং শ্রদ্ধা শোভন চিত্তে আবদ্ধ থাকে। এই চৈতসিক যেমন শোভন চিত্তে বা অশোভন চিত্তে আবদ্ধ থাকে না, উভয়বিধ চিত্তে ইহাদের সংযোগাধিকার আছে। এই জন্য ইহাদের নাম প্রকীর্ণ চৈতসিক। ইহারা যখন শোভন চিত্তে যুক্ত হয় তখন কৌশল কর্মে সাহায্য করে, যখন অশোভন চিত্তে যুক্ত হয় তখন অকুশল কর্মের সহায় হয়। পুরনো প্রশ্ন আরেকবার জিজ্ঞেস করি, আমরা এটা কি জন্য পড়তেছি? যে অমিতা বড়ুয়া, আমরা এটা কি জন্য পড়তেছি? যে অভিধর্ম কি জন্য পড়তেছি? যে আমরা চিত্ত চৈতসিকে জানার জন্য, নাম রূপকে জানার জন্য, বোঝার জন্য। আরেকটা প্রশ্ন আছে, পরে করতেছি।
শিল্পী বড়ুয়া, এটা আমরা কি জন্য পড়তেছি যে? চতুর্থ সত্যকে দর্শন করার জন্য এবং নির্বাণ সাক্ষাতের জন্য মানে আমরা মানে এই অভিধর্ম পাঠ করতেছি আর কি। ইন্দিরা বড়ুয়া, এটা কি জন্য যথাযথ পড়তেছেন যে বইটা? বইটা বানতে পড়ার ফলে তো আমাদের আসলে আমরা যেগুলো এতদিন বা জেনে এসেছি এগুলো তো আসলে ভুল ধারণা ছিল, মিথ্যার মধ্যে আমরা ডুবে আছি আর কি। এগুলো পড়ার পর আমাদের যে একটা এই ধর্ম সম্বন্ধে যে অভিজ্ঞতা হয়েছে, এগুলো কিন্তু ভালোভাবে বানতে বুঝিয়ে বলতে না পারলে কিন্তু এমনি নিজেই বুঝতেছি যে এইটার দ্বারা আমাদের অনেক উপকার হচ্ছে, এবং এটা আমি মনে করি আর কি। এই অভিধর্মের এগুলো বা পড়ার ফলে, জানার ফলে আপনার মুখ থেকে অনেক ভালো ভালো কথা শুনতেছি, এগুলা আমরা বলতে না পারলেও বানতে এগুলা ধারণ করতেছি। তো মায়া বড়ুয়া কি বলবেন? আপনাদের মতো বুঝিয়ে বলতে পারি না আর কি বানতে, না বললেও কিন্তু এটাই বুঝি, মানে চতুরাজ্য সহ্য, চতুরাজ্য সত্য, আপনার রাজ্য অষ্টাঙ্গিক মার্গ, এই এখানে চিত্ত নিয়ে এগুলো আর কি অনেক আগের চাইতে অনেক মনে করেন চারানা তো আসছে বানতে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আর কি, আমি অন্যজনেরটা বলতে পারবো না। মায়া ওরা বড়ুয়া, হয়তো আগের থেকে করতেছে ক্লাস। এই বই কি জন্য এটা পড়তেছি যে আমরা? ধর্ম সম্বন্ধে সঠিক তথ্য জানার জন্য আমরা অভিধর্ম পাঠ করতেছি। উত্তর তো ঠিকঠাক হয়ে গেছে। এরপরে আরেকটা প্রশ্ন আছে আবার, আগে অমিতা বড়ুয়াকে করি। অমিতা বড়ুয়া, আপনি কি উত্তর দিয়েছেন যে? চিত্ত শৈতিক রূপ নির্বাণ এগুলোকে মানে সঠিকভাবে জানার জন্য। এগুলো জানলে আপনার কি লাভ? এগুলো জানলে আমি যে অকুশল থেকে মানে অকুশল করার জন্য মানে অকুশল কাজে লিপ্ত হব না, কুশলের মধ্যে সবসময় লিপ্ত থাকবো এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে চলতে থাকবো, চলার জন্য চেষ্টা করতে পারবো। অকুশলে যুক্ত থাকলে কি হয়? অকুশলে যুক্ত থাকলে তো পাপ হবে বান্ধব। পাপ হলে কি সমস্যা? পাপ হলে তো জন্ম নিতে হবে বারবার, এগুলো লোভের কারণে, লোভ দেশ মোহের কারণে তো আমাদের লোভ দেশ, আমরা যে এগুলো পড়তেছি বান্ধব, এগুলো পড়ার কারণে আমাদের লোভ দেশ কিছুটা হইলে তো একটু আমরা এটা পড়ার তো আমাদের অনেক উপকৃত হয়েছে বান্ধব। এটার পরে কারণে আমরা লোভ দেশ মোহ থেকে অন্তত কিছুটা হইলেও আমরা করতে পারতেছি। অন্তত পাপ কি জিনিস আমরা বুঝতে পারতেছি বান্ধব। যাই হোক, সবাই খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। জগতের সত্যি জানার জন্য মূল রহস্য বা মূল সত্য কি আসলে? এটা একদম চরম সত্যটা কি বা পরম অর্থটা কি? পরম অর্থ মানে বা পরম সত্য বা পরম অর্থ জানার জন্যই অভিধর্ম চর্চা, বুঝছেন? অর্থের পরম অর্থ আছে না? যেমন যেমন আমরা এটা কোনো বিজ্ঞানীকে দেখাইলে, যারা এই প্লাস্টিক বিজ্ঞানী আছে বা এটা যারা বানায়, এই মেটালগুলো যারা, ধাতু পদার্থগুলো যারা বানায়, তাদেরকে বললে তারা বলবে যে এখানে প্লাস্টিকের কণা, এগুলোকে তারা অন্য একটা নামে বলে। এগুলোর সঙ্গে কিছু একটা জিনিস মিক্স করলে এরকম শক্ত শক্ত হয়ে যায়। এটা বাঁকা হয় না। কতগুলো রবার প্লাস্টিক আছে এরকম বাঁকা করা যায়, কিন্তু এটা বাঁকা করতে গেলে এটা ভাঙে যাবে। স্পেশাল কতগুলো মেটাল যুক্ত করা হয়েছে, ওই মেটালগুলো, ওই ধাতব পদার্থগুলো তারা চিনে, তারা নাম বলে দেবে। এটা এক অর্থে, তাদের অর্থে এটা ঠিক, এটা পরম অর্থ নয়। পরম অর্থ হচ্ছে যে এটা 4 ধাতু দিয়ে তৈরি, 4 প্রকার ধাতব গুণাবলী দিয়েই এগুলো তৈরি হয়েছে। কি কি? যেমন পটবী ধাতু, আপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু। তাইলে আমি সত্য বললাম, পরম সত্য বললাম। ওই যে বললাম বিভিন্ন মেটাল দিয়ে, বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে এটা তৈরি হয়েছে, এটাও ঠিক। জাগতিকভাবে এই কথাও সত্য,
কিন্তু এই সত্যের উপরে আরো একটা সত্য আছে, সেটাকে বলা হয় পরম সত্য। ওই পরম সত্য, ওটা কোনটা লৌকিক সত্য, হ্যাঁ, যেটা এটা লৌকিক প্লাস্টিক দিয়ে সত্য, আর ওটা লোকের উত্তর সত্য, লোকোত্তর সত্য, লোক বা পরম সত্য বা শ্রেষ্ঠ সত্য। ওই সত্যের উপরে আর কোনো সত্য নাই, ওটা শেষ সিদ্ধান্ত, শেষ সত্য। ওই শেষ সত্যকে জানার জন্যই আমাদের এই অভিধর্ম চর্চা। এবং এই শেষ সত্যকে আমরা 4টি ভাবে এই বইয়ে জানব: চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ। চিত্ত আছে, এই জগৎ পুরো তন্ন তন্ন করলে আপনি চিত্ত খুঁজে পাবেন, এবং চিত্তের চৈতসিক খুঁজে পাবেন, রূপ খুঁজে পাবেন। নির্বাণ এমনি খুঁজে পাওয়ার নয়, এটা উপলব্ধির বিষয়, আবিষ্কার করেছেন অরহৎগণ, সম্যক সম্বুদ্ধগণ। হ্যাঁ, নির্বাণ সর্বত্র সর্বদা আছে, কিন্তু এটাকে পাওয়ার একটা পন্থা উপায় আছে। ওই পাওয়ার পন্থা উপায় সম্পর্কে আমরা যথাযথভাবে জানবো, বুঝবো। এক কথায় চরম সত্য সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হওয়ার জন্যে, জানা হওয়ার জন্য, বোঝা হওয়ার জন্যে এই গ্রন্থ পড়া। দীপেন বাবু এখান থেকে আলোচনা করেন। ছয় প্রকার প্রকীর্ণ চৈতসিক। প্রকীর্ণ বিশেষণটির অর্থ বিস্তীর্ণ, অসম্বন্ধ। একটু অপেক্ষা করেন। অমিতা বড়ুয়া 6 প্রকার প্রকীর্ণ চৈতসিকগুলো একটু আবৃত্তি করেন। স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, তারপর জীবেতেন্দ্রিয়, মমকার। শিল্পী বড়ুয়া প্রকীর্ণ চৈতসিকগুলো একটু আবৃত্তি করেন। প্রকীর্ণ চৈতসিক হয়নি, পান্তা হয়নি এগুলো। বলেন তাহলে। প্রকীর্ণ চৈতসিক হয়েছে যে আপনার 6 প্রকার: বিতর্ক, বিচার, অধিমুখ, বীর্য, প্রীতি, ছন্দ। হ্যাঁ, এটা আলাদা করে লিখে রাখেন, যখন তখন লাগবে আবার। হ্যাঁ, হ্যাঁ, এই 6টাকে প্রকীর্ণ চৈতসিক বলা হয়। এগুলো সম্পর্কে আমরা এখানে সংক্ষিপ্ত ধারণা নেব। প্রথম লাইনটার মধ্যে কি আছে? প্রকীর্ণ বিশ্লেষণটি অর্থ বিস্তীর্ণ। বিস্তীর্ণ মানে সর্বত্র সর্বজায়গাতে এরকম হতে পারে, তবে ঠিক এমনটা না। এদিকেও যেতে পারে, ওদিকেও যেতে পারে। যার সঙ্গে থাকবে, যখন যার সঙ্গে থাকবে, তখন তার সঙ্গে কাজ, তার পার্টি হয়ে যাবে। কুশলে অকুশলে সব জায়গাতে ও থাকে। কুশলের সঙ্গে থাকলে কুশলের হয়ে কাজ করবে, অকুশলের সঙ্গে থাকলে অকুশলের হয়ে কাজ করবে। ডাকাতের সঙ্গে থাকলে ডাকাতের হয়ে কাজ করে, আবার যখন কোনো ধর্মগুরুর সঙ্গে থাকে, ধর্মগুরুর মতো করে কাজ করবে। ও সহায়তা করা ওদের কাজ, ওদেরকে সহায়তা করা। তখন আপনি ওকে চিনবেন না, সেজন্য এদের কোনো নির্দিষ্টতা নাই বলে এই প্রকীর্ণ বলা হয়েছে। সিঁড়ে চিট্টা প্রকীর্ণ মানে সিঁড়ে চিট্টা। অসম্বন্ধ মানে এদের নির্দিষ্টভাবে ওদেরকে বলতে পারবেন না যে এ সবসময় এই কাজটাই করে, এটা বলতে পারবেন না। ও যখন যে কাজ পায় তখন সে কাজই করে। তারপরে বসক দীপেন বাবু। এই চৈতসিকগুলি শোভন অশোভন চিত্তক্ষেত্রে বিস্তারিত হইয়া পড়ে, অর্থাৎ সংযুক্ত হয়। যেটা আপনি বলছেন গ্রহণ থাকেন, কুশলের সাথেও থাকে, অকুশলের সাথেও থাকে। যেমন মোহ অশোভন চিত্তে এবং শ্রদ্ধা শোভন চিত্তে আবদ্ধ থাকে। এই 6 চৈতসিক তেমন শোভন চিত্তে বা অশোভন চিত্তে আবদ্ধ থাকে না। আবার এই জায়গাটা আবার যেমন থেকে যেমন মোহ অশোভন চিত্তে এবং শ্রদ্ধা শোভন চিত্তে আবদ্ধ থাকে।
এই 6 চৈতসিক তেমন শোভন চিত্তে বা অশোভন চিত্তে আবদ্ধ থাকে না, উভয়বিধ চিত্তে ইহাদের সংযোগাধিকার আছে। তাহলে মোহ থাকে যে কোথায়? অশোভন চিত্তে, অশোভন মানে অকুশল চিত্তগুলোতে অকুশল। মোহ চিত্ত থাকে। মোহ চিত্তের মধ্যে এই চৈতসিক অশোভন চিত্তের মধ্যে এই মোহ চৈতসিক থাকে। আর শোভন চিত্তের মধ্যে থাকে যে শ্রদ্ধা, এটা ওদের নির্দিষ্ট জায়গা। মোহ কোনোদিন শ্রদ্ধা চিত্তের মধ্যে আসে না। এটার নির্দিষ্ট বাধ্যবাধকতা রয়েছে। এরপরে ওরকম হয়তো মোহ থাকলে কুশল উৎপন্ন হতো। হ্যাঁ, মানে মোহ যেখানে থাকতো, মানে যদি শোভন হতো তাহলে এটা তো কুশল উৎপন্ন হতো বা পূর্ণ হতো আর কি। এটা তো হয় না। হ্যাঁ, হয় না। তারপরে এই জন্য ইহাদের নাম। আচ্ছা, এখানে আরেকটা লাইন আছে তো, এই 6 চৈতসিক তেমন শোভন চিত্তে বা অশোভন চিত্তে আবদ্ধ থাকে না, মানে যে কোনো জায়গাতে কাজ করে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। এই জন্য ইহাদের নাম প্রকীর্ণ চৈতসিক। শেষ হয়ে গেছে। ইহারা যখন হ্যাঁ, ইহারা যখন শোভন চিত্তে যুক্ত হয় তখন কুশল কর্মে সাহায্য করে, যখন অশোভন চিত্তে যুক্ত হয় তখন কুশল কর্মে সহায় হয়। বুঝে গেছেন? এমনি পরিষ্কার আছে এটা। প্রথম দিবেন আপনি হয়ে গেছে। রেমি বড়ুয়া বিতর্ক পড়েন। বিতর্ক চিন্তা অবলম্বনে চিত্তকে আরোহণ করান বিতর্কের কীর্ত। বিতর্ক তাহার সহজাত চৈতসিককে আলম্বনে যেন বহন করিয়া লইয়া যায়, চেতনা আলম্বন নির্বাচন করে যেন শকটারোহে মনস্কার সেই আলম্বনে লক্ষ্য রাখে যেন সারথি। কিন্তু বিতর্ক সহজাত চৈতসিককে সে আলম্বনে টানিয়া লইয়া যায় যেন অশ্ব। মনস্কার কর্তৃক পরিচালিত হইয়া বিতর্ক বা চিন্তা যখন চিত্তকে চেতনা নির্বাচিত নির্বাণালম্বনে পরিচালনা করে, তখন এই বিতর্ক লোকোত্তর সম্যক সংকল্প আখ্যা প্রাপ্ত হয়। চিত্ত বিতর্ক দ্বারা আলম্বন গ্রহণ করিলে অন্যান্য সম্প্রযুক্ত চৈতসিক আলম্বনে স্ব কার্য সম্পাদন করে। বিতর্ক স্তন্যমিদের প্রতিপক্ষ, এজন্য ইহা ধ্যানাঙ্গ, অর্থাৎ ধ্যান ও চিত্ত গঠনের অন্যতম উপকরণভূত চৈতসিক। এটা তো আমরা রূপবচর চিত্তগুলো আলোচনা করার সময় এটা আলোচনা হয়ে গেছিল একবার, না? বন্ধে আর দরকার আছে? তারপরও আলোচনা করলে ভালো। আছে বান্তে আছে। এখানে প্রথম ধ্যান উৎপন্ন করার জন্য যে বিতর্ক, ওই বিতর্কর অনুযায়ীই লেখা হয়েছে,
কিন্তু প্রথমে আমরা বুঝতে হবে এই বিতর্ক কোন কোন চিত্তের মধ্যে থাকে। আমি হত্যাকর্ম সম্পাদন করতেছি, ওই চিত্তের মধ্যে বিতর্ক আছে কি? আছে। আচ্ছা, বিতর্ক ছাড়া কোনো চিত্ত গঠিত হওয়ার সুযোগ আছে কি? নাই। দ্বিতীয় ধ্যান চিত্ত বিতর্ক আছে? দ্বিতীয় ধ্যান চিত্ত না। তাহলে দিবেন বাবু কি বলবেন এখানে? আমাদের বিতর্ক তো থাকে, এটা ইয়া করা হয় না কি বলে এখানে দ্বিতীয় ধ্যান যাই হোক, বিতর্কের ভাবটা আপনাদের থাকে এটা না। মনে আছে। দ্বিতীয় ধ্যান চিত্তের মধ্যে তখনও বিতর্ক আছে, থাকলেও এটার কার্যক্রম নাই হিসাবে এটা গণা হয় না। এটা শুরুতে এটা থাকতে হয় ছিল, যখন এটা দ্বিতীয় ধ্যান পর্যন্ত উত্থিত হয় তখন এটা আর হিসাব করা হয় না, বিধায় তখন নাই হিসাবেই গণ্য করা হয়। ঠিক আছে? তাহলে আপনারা তো এটা মনে রাখছেন। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে আসলে বিতর্ক জিনিসটা কি। বিতর্কের কাজ হচ্ছে যে চিত্তকে আলম্বনে বহন করিয়া লইয়া বা আলম্বনে সংযুক্ত করিয়া রাখা, এটা হচ্ছে যে বিতর্কের কাজ। আপনাদের ক্লাসে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি। একটা বিষয় বারবারই আমরা বলি, এটা যদিও বা খুব সস্তাতে হয়ে যাচ্ছে, সস্তাতে হয়ে গেলে এগুলোর আসলে গুরুত্ব থাকে না। যখন এগুলো খুব অর্থবহুল বা অনেক টাকা পয়সা খরচ করে যখন শুনতে হয়, তখন এটার একটা গুরুত্ব থাকে, বুঝছেন? আমি ফ্রান্সে আসছি যে আজকে 2 বছর হয়ে গেছে। এখানকার একটা সেন্টেন্স আমি শিখতে পারি না এখনো। মক্ত স্কুল পাইছি, যাওয়া হয়নি। গেলেও দূর তোরে যাইতাম না, তুমি করো শিখিন্ন বাড়ির দরকার নাই। মক্ত জিনিসে, মাগনা জিনিসে এগুলো আমরা গুরুত্ব দিই না। এগুলো আমাদের গুরুত্ব দেওয়ার অভ্যাস আমাদের নাই। আমি শুরু থেকেই বলছিলাম যে আপনারা একটা অবশ্যই এটা ধ্যানের মতো একটা নিরিবিলি রুম লাগবে। এনিদের রুমে টিভি চলছিল, ও তাড়াতাড়ি গিয়ে প্রথমে টিভি বন্ধ করে আসছে। এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। টিভি চললে বা আপনারা তরকারি করতে করতে এটা শুনবেন বা ভাত রান্না করতে করতে এটা শুনবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের, বুঝছেন? এই বিষয় এত ঠুনকা না যে এটা এভাবে করে ফেলবেন, বুঝছেন? আমি অনেক সময় এখান থেকে যারা এরকম হয়, একটু মানে ২-৩ দিন ৪ দিন ক্লাস করছে না, ও ইচ্ছা করে যে না আমি মাঝে মধ্যে জয়েন করব। তখন আমি অনেক সময় তারা কষ্ট পাবে হিসেবে অনেককে ডিলিট করি না। কিন্তু পরে এসে ঠিকই তারা কিন্তু আর বুঝে নিতে পারবে না এটা। আমরা পারতেছি না, আপনারা কোত্থেকে পারবেন? আমরা এটা নিয়ে দিনরাতে পড়ে থাকার পরেও আমাদের জন্য এটা বোঝা খুব কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে, বুঝছেন? তো একটু করে লাইন ছুটে গেলে এগুলো বোঝা যায় না। ধ্যানে যেরকম একবার আপনি লাইন ছুটে গেলেও আবার শুরু থেকে শুরু করতে হয়। একবার যদি আপনার এটা হয়ে যায়, নষ্ট হয়ে যায় স্মৃতি, মানে করতেছেন হঠাৎ স্মৃতি ভুলে গেছেন, আবার ওই শুরু। হ্যাঁ, এটা ঠিক একইভাবে এগুলো এভাবে যত্ন করে রাখতে হয়। আর এর যত্নের জন্য ওই পরিবেশটা আপনার কাছে বানিয়ে রাখতে হবে। ঘর অন্তত দরজা বন্ধ করে দেবেন, ঘরের সবাইকে এটা বুঝাই দেবেন যে আমি অত্যন্ত এটা ওয়ার্ল্ডের, পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা, এই শিক্ষার উপরে আর কোনো শিক্ষা নাই। যদিও মাগনা মুক্ত পেয়ে গেছি ভাগ্যের জোরে, পুণ্যের জোরে মনা পেয়ে গেছি মুক্ত, বুঝছেন? তো আমিও আপনাদেরকে মনা পেয়ে গেছি, আপনারাও পেয়ে গেছেন এই ক্লাসটা। তো
মাগনা পেয়েছেন বলে আমার মতো করবেন না। আমি 2 বছর আসছি যেও এখনো ডাক্তারের কাছে যাইতে কোনো একটা মানুষ নিয়ে যায় যে আমি, বুঝছেন? নিজে, নিজে যাইতে পারি না। বোবা হয়ে থাকি। কেন? ওই মক্ত পাওয়ার কারণে। অথচ সময়ও পাচ্ছি, সবকিছু পাচ্ছি। হইলেও ওই মাগনার জন্য আমি এটাকে গুরুত্বও দিই না। মক্ত বলে আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না। বুঝছেন? আপনারা আমার মতো করবেন না। 2 বছরেও কিছু শিখতে পারি নাই। এরকম আপনারা করবেন না অন্তত। হ্যাঁ? কেউ এই ক্লাস করতে গিয়ে অন্য কথা বলবেন না। শুধু ক্লাসের দিকেই মনোযোগ রাখবেন। আমাদেরও এটা ক্ষতি হয়। আমাদের ক্ষতি হয় বলতে আমরা যারা এটা করতেছি কতটুকু শিখা বিষয়, হ্যাঁ, আগে শিখছি। তারপরে এগুলো শিখলেও এখানে গভীর অ্যাটেনশন না হলে, মনোযোগী না হলে আমরাও এখনো বলতে পারবো না। যারা আমরা জানি এটা আগে পড়েছি, পড়লেও জানলেও আবার সেম ভাবে মনোযোগ আবার না দিলে এই বিষয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করা সম্ভব না। মাঝে মধ্যে আমার কোনো কাজ থাকে না, শরীরেও অসুস্থ থাকে না। শুধু মানসিকভাবে আমার স্থিরতা না থাকলে, মানসিকভাবে আমি অচঞ্চল না হইলে এই ক্লাস এমনিতেই বন্ধ করে রাখি। হয়তো আপনারা মনে করেন যে কি জন্য ভাবতে বন্ধ করে রাখছে। এমনিতেই আমার মানে ঠিকঠাক মতো আমি দেখতেছি যে আজকে করতে পারবো না। আমি এমনিতেই বন্ধ করে রাখি। বুঝছেন? তো সেই দৃষ্টিকোণগুলো রক্ষা করবেন। আমাদের ক্লাসের সকলের যেন এরকম সুন্দর একটা পবিত্র মানসিকতা, মন মানসিকতা যাতে তৈরি হয়, এমন কোনো সাউন্ড কারো ঘর থেকে আসলে তাই সকলের কাছেই এটা খুবই ঠুনকো জিনিসের মতো করেই মনে হবে। এটা নরমাল কিছু এটা। এরকম মনে হতে পারে। সেরকম যেন না হয়। সবাই একটু করে সজাগ থাকবেন। যাদের ঘর থেকে এরকম করে সাউন্ড আসে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। বিতর্কর আরেকটা নাম হচ্ছে যে চিন্তা। আবার চিন্তার আরেকটা নাম কিন্তু চেতনা। কিন্তু চেতনা এবং বিতর্ক, চেতনা একটা আলাদা চৈতসিক। আবার চিন্তা একটা আলাদা চৈতসিক। চিন্তাকে মানে চিন্তার আরেকটা নাম হচ্ছে বিতর্ক। বিতর্কের আরেকটা নাম হচ্ছে চিন্তা। দুটা নামেই ডাকা যায়, চিহ্নিত করা যায়। এই চিন্তা বা বিতর্ক চিত্তকে, চিত্ত মানে কি বুঝবো যে আমরা? চিত্ত মানে হচ্ছে যে ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সমন্বিত একটা অবস্থা। ওটাকেই আমরা চিত্ত বলে জেনেছিলাম। যখন কোনো কিছু থাকে না, যখন এটাকে আমরা লোভচিত্ত বলতে পারি না, দেশচিত্ত বলতে পারি না, মোহচিত্ত বলতে পারি না, কোনো চিত্ত এরকম করে নাম মেনশন করে বলার অবস্থা থাকে না, তখন এটা শুধুমাত্র যখন চিত্ত বলি, তখন ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিকগুলো সেখানে আছে। ওই চিত্তকে, চিত্ত বলতে আমরা শুধু চিত্ত যখন বলা হবে ওটাকেই আমরা বুঝবো। ঠিক আছে? মনে থাকবে অমিতা বড়ুয়া? এই চিন্তা বা এই বিতর্ক আলম্বনে চিত্তকে আরোহণ করায়। আলম্বনে চিত্তকে আরোহণ করাই দেয়। আলম্বনকে মনে করেন গাছ। গাছ মনে করেন গাছটা আলম্বন। এই গাছের মধ্যে কোন একটা জিনিস আপনি তুলে দিয়েছেন, হাত দিয়ে ধরে। ওই হাতটা হচ্ছে যে এই বিতর্ক। আর যেটাকে তুলে দিয়েছেন, যেটাকে তুলে বসা দিয়েছেন, এটা হচ্ছে চিত্ত। বুঝছেন? গাছটা হচ্ছে যে আলম্বন, হাতটা হচ্ছে বিতর্ক। এখন চিনে গেছেন? যেমন আমরা ধ্যান করার সময় ওই এটা চিনছি যে বিশেষ করে আমরা আনাপান স্মৃতি হচ্ছে যে আলম্বন। এই আলম্বনে আপনি কাকে তুলে দিয়েছেন? চিত্তকে তুলে দিয়েছেন। এই চিত্ত তুমি এখানে বসো, এখানে কতবার শ্বাস প্রশ্বাস আসতেছে না আসতেছে, কিরকম করতেছে না করতেছে এটা দেখে থাকো। বলেছিলাম না আমরা এইভাবে? ঠিক আমরা আমাদের চোখের, কানের, নাকের, জিহ্বার এই যে আলম্বনগুলো আসতেছে, এই আলম্বনগুলোতেও বিতর্ক চিত্তকে
স্থাপন করাই, এটা বিতর্কের কাজ। আলম্বনে চিত্তকে স্থির করাই দেওয়া, ঝুলিয়ে দেওয়া, টাঙিয়ে দেওয়া, বসিয়ে রাখা, এটাই হচ্ছে যে মূলত বিতর্ক। আর বিতর্ক বলতে আমরা নর্মালি কি বুঝি? ঝগড়া করা, কথা কাটাকাটি করা, বিতর্ক করা, এগুলো আমরা বুঝতাম না। আমরা এখন বিতর্ক বলতে আবিধার্মিক ভাষায় বিতর্ক বলতে কি বলা হয়, এটা আমরা এখন ভালো করে আমাদের পরিচয় হয়ে গেল। ওই বিতর্ক আর এই বিতর্কের সঙ্গে কোনো সামঞ্জস্য নাই, আছে? কোনো সামঞ্জস্য নাই, এটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এরকম নামগুলো কেন দেওয়া হয়েছে? কিছু কিছু নামের সঙ্গে কার্যক্রমের সঙ্গে মিল থাকলেও আমাদের অনেক বিষয় আছে, এগুলো আমরা নামের সঙ্গে আমাদের কাজের সঙ্গে বর্তমানে কোনো রকম মিলমিশ নাই। এটা মনে রাখবেন যে এটা একটা জাস্ট প্রজ্ঞপ্তি মাত্র। যে কোনো কিছু চিনতে হলে আমরা প্রজ্ঞপ্তির মাধ্যমেই চিনি। যেমন নদী বললে আমাদের ছোট বাচ্চারা সবাই চিনে গেছে, এটা আমাদের দেশের এটাই প্রজ্ঞপ্তি। এটাকেই আমরা প্রজ্ঞাপন করেছি, বিজ্ঞাপন করেছি, চিহ্নিতকরণ করেছি। আমাদের বাচ্চারাও এ নদী বললে কি চিনে যায়, ওহো নদী মানে এরকম, এটা স্রোত পানি বহন করিয়া চলে, হ্যাঁ এটাকে নদী বলে, চিনে যায় না? কিন্তু এই সেম নাম অন্য জায়গায় বললে কি চিনবে নাকি? তাদের দেশে সেই রকম প্রজ্ঞপ্তি নাই। বিদেশিরা রিভার বললে চিনবে, নদী বললে তারা চিনবে না। আর আমাদের দেশে রিভার বললে সবাই চিনবে না, যারা ইংরেজি জানে তারা বুঝবে শুধু, অন্যরা কিন্তু বুঝবে না। হ্যাঁ, সেজন্য এই নামগুলো হচ্ছে যে প্রজ্ঞপ্তি, ওই প্রজ্ঞপ্তির মাধ্যমে আমরা পুরো বিষয়টা জানার জন্য, বুঝতে সহজ হওয়ার জন্য। আর প্রজ্ঞপ্তি ছাড়া তো এগুলো উপায়ও নাই। আপনি কিভাবে কি বলবেন? আপনি উপায় আছে কোনো কিছু? এজন্য এই প্রজ্ঞপ্তিগুলো মাধ্যমে এক একটা বিষয়ের এক একটা নাম চিহ্নিতকরণ করার মাধ্যমে আমরা এই জিনিসটা নেওয়ার জন্য এগুলোকে শিখা। তাহলে বিতর্ক সম্পর্কে আমাদের একটা ধারণা হলো, বিতর্ক তাহার সহজাত চৈতসিককে আলম্বনে যেন বহন করিয়া লইয়া যায়। আচ্ছা, বিতর্কের সহজাত চৈতসিক কাকে বলবেন এখন? অমিতা বড়ুয়া, দীপেন বড়ুয়া। চেতনার মনস্কারকে এনি সর্বচিত্ত সাধারণ চৈতসিক গুলো। সর্বচিত্ত সাধারণ চৈতসিক, আরো যেটা যেটা থাকার দরকার থাকে, হ্যাঁ থাকবে। এখন আপাতত কিছু নাই বললেও কোনো অত্যুক্তি নাই, কিন্তু সর্বচিত্ত সাধারণ চৈতসিক অবশ্যই থাকবে। এদূর আমরা আপাতত বলতে পারি নিশ্চিন্তে, না? সর্বচিত্ত সাধারণ চৈতসিক গুলো এই বিতর্কের সহজাত, একসঙ্গে তারা যাবে। সহজাত বলতে একসঙ্গে এখন যেতে হবে, যাবে তারা, সবসময় সহজাত না। দ্বিতীয় ধ্যানের সময় যেমন সহজাত, তখন আর নাই ব্যাপার, এগুলো তখন আরেক কথা। আচ্ছা, হ্যাঁ ওই আমি একটা চিন্তা করতেছিলাম যে এই যে চিত্ত যেটা বলা হচ্ছে, এটা একক কোনো কিছু, মানে এখানে যেমন কুশল ও কুশল, কামগোচর আছে, রূপগোচর আছে, অরূপগোচর আছে, রূপগোচর আছে, এগুলো তো আলাদা আলাদা চিত্ত। মানে এমন কিছু কি আছে যেটা মানে শুধু চিত্ত, যেখানে এগুলো নেই, এরকম কি আছে? শুধু চিত্ত আছে, মানে এখানে যেমন বিতর্ক, আমরা প্রকৃতির মধ্যে যেটা বলতেছিলাম যে কুশল আর অকুশল এই দুইটা জায়গায় থাকে, কিন্তু এই দুইটা জায়গা ছাড়া আর তো কোনো কিছু তো বলে নাই এখানে আমাদের। না আর প্রশ্নটা কি কোনো মূলত, প্রশ্নটাকে চিত্তকে শুধু একাকী অবস্থায় চিত্তকে থাকতে পারে, কথাটা কি, প্রশ্নটা কি এটা? না, আমি প্রশ্নটা মানে এক কুশল বা কুশল ছাড়া, বা মানে আমরা যে চিত্রগুলো পড়ে এসেছি, ওই যে উপরে যেগুলো পড়ে এসেছি, ওইগুলো ছাড়া আর কোন একক চিত্র কি আছে? মানে মানে এমন কোনো কিছু কি আছে যেটা মানে এগুলোর বাইরে, যেটা এখানে বলা হয় না বা উপরে আমরা পড়ি না?
98 প্রকার 89 প্রকার চিত্ত আমরা পড়েছি, এগুলো সবগুলো ওই চিত্ত। হ্যাঁ, একটা নির্দিষ্ট কোয়ালিটিতে, ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, কিন্তু আমরা যখন পাঠ্যান যখন আমরা বুঝবো, পাঠ্যান যখন আমরা পড়ব, তখন আমরা বলবো যে যদি চিত্তকে যদি আরো সুন্দর করে আরো পার্ট করে যদি বিভক্ত করা যায়, বিভক্ত করে তাহলে কত প্রকার চিত্ত বের হবে, তার কোনো সীমা পরিসীমা নাই। এটা এখন বুঝাইলেও বুঝবেন না। আমরা যখন একটু পাঠ্যান সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলে তখন বুঝে যাব যে কি এই চিত্তের কোনো সীমা পরিসীমা নাই। আর আমরা বলছিলাম যে কি মৌলিক চিত্ত সম্পর্কে ওদিনও আলোচনা করেছি। মৌলিক চিত্তের মধ্যে শুধুমাত্র সর্বচিত্ত সাধারণ চৈতসিক বা মৌলিক বিজ্ঞান বা মৌলিক মন, যদিও বা মৌলিক এটা নয়, তথাপি আমরা এমনি বোঝার সাথে বলতেছি আর কি। সেখানে কুশল অকুশল কোনো চৈতসিক যুক্ত না হওয়ার আগ পর্যন্ত এটা মৌলিক আকার ধারণ করে থাকে। সেটা স্বচ্ছ পরিষ্কার, কোনো ঝামেলা মুক্ত, ঝামেলা ছাড়া, এটার কোনো কালার নাই, কালারহীন। এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক যখন সূক্ষ্মভাবে সুপ্তভাবে সে যখন ভবাঙ্গে থাকে ততক্ষণই এরকম থাকে। আর ক্রমান্বয়ে যখন এটা অ্যাডভান্স হয় তখন আস্তে করে নানান কিছু তার মধ্যে ঢুকতে থাকে, অন্যান্য চৈতসিকগুলো আস্তে আস্তে প্রবিষ্ট হতে থাকে, যুক্ত হতে থাকে। যখন সে ভবাঙ্গ থেকে উপচ্ছেদ করবে ক্রমান্বয়ে অন্যান্য কিছু সে জড়াই ফেলবে। এর আগ পর্যন্ত কিন্তু সে সূক্ষ্মভাবে ওই সাতাবস্থা নিয়েই ছিল। এটা যখনই আস্তে করে এখান থেকে উপচ্ছেদ করবে তখন থেকে আস্তে আস্তে নানান কিছু জড়িয়ে ফেলবে। যেমন চুম্বককে আপনি যখন এমনি কোনো লোহালঙ্কর গুড়াগার সঙ্গে যুক্ত করবেন না, সে একলাই থাকে। যখন রাস্তা দিয়ে গড়ায় নিতে শুরু করবেন, ও ছোটখাটো লোহার টুকরোগুলোকে ও নিজের গায়ের সঙ্গে জড়াই ফেলে, যেরকম এভাবে আর কি। হ্যাঁ, এখানে যেগুলো বলা হচ্ছে যে আমরা যে চৈতসিকগুলো পড়তেছি এগুলো তো মানে ভবাঙ্গের মধ্যে হয়তোবা ওই মানে সাত চৈতসিককে আমরা পাচ্ছি, ঠিক আছে, কিন্তু ওইখান থেকে যখন বের হচ্ছে তখন কিন্তু এটা কুশল আর অকুশলের চলে যাচ্ছে। আর যখনই যাচ্ছে তখন এই বিতর্ক মানে চৈতসিক কুশল আর অকুশলে সেখান থেকে চলে যাচ্ছে সেটা বললেও ঠিক হবে না। কারণ কুশল অকুশলে পরিবর্তিত হয় যখন যবনে যখন যায়। যবনে যাওয়ার আগে কি, যবনের আগে কি আছে? সম্প্রতীচ্য ব্যবস্থাপন হওয়ার পরেই কুশলাকুশলে প্রবর্তিত হয়, যেটাকে আমরা নানাক্ষণিক চিত্ত বলি। মানে যে কোনো দিকে যাই, ওখান থেকেই যাই, নানাক্ষণিক চিত্ত। বের হলে মাত্রই মানে এগুলো ঢুকে যায় না। হ্যাঁ, তারপরে যবনে গেলে এখান থেকে চিত্তটা উৎপন্ন হচ্ছে না, ওটাকে আমরা চিত্ত বলতেছি না, সম্প্রতীচ্য চিত্ত। বিজ্ঞানকেও চিত্ত আমি ওইটা বলছিলাম যে কুশল বা কুশল যে চিত্রগুলো আমরা পড়েছি ওই চিত্রগুলো উৎপন্ন কি যবনে গিয়ে হচ্ছে? হ্যাঁ, ওটা যবনে গিয়ে হচ্ছে, কিন্তু হইলেও সম্প্রতীচ্য সন্তিরণ এগুলোর মধ্যেও কিন্তু আমরা কুশলাকুশলে ওদেরকে নির্বাচিত করি। কি জন্য? দ্বিপঞ্চ বিজ্ঞান বলছি না আমরা, দ্বিপঞ্চ বিজ্ঞান। তাহলে ওদেরকে দ্বিপঞ্চ বিজ্ঞান কেন বলছি? কুশল অকুশলে ভাগ করে দ্বিপঞ্চ বিজ্ঞান হয়েছে কেন? এটা ওখানে গিয়ে তো এখনো হয় নাই, তথাপিও এটা দ্বিপঞ্চ বিজ্ঞান বলতেছি কেন? বলার কারণ হচ্ছে যে এটা ওই চিত্তটা গঠিত হওয়ার পেছনে গঠিত হয়নি হয়তো, কিন্তু আমার ওটাই প্ল্যান ছিল, টার্গেট ছিল। কুশলের টার্গেট ছিল বা অকুশলের টার্গেট ছিল। যখন কুশলের টার্গেট নিয়ে হয় সেটা কুশল পঞ্চবিজ্ঞান, আর যখন অকুশলের টার্গেট নিয়ে হয় অকুশল পঞ্চবিজ্ঞান, অথবা সে কুশল গড়িয়ে গেছে কিন্তু বিজ্ঞান পঞ্চবিজ্ঞান সম্পাদিত হয়ে
দ্বীপঞ্চ বিজ্ঞান সম্পাদিত হয়েই এখানে যায়। এখানে যে আসলো মানে কুশল বা কুশল পর্যন্ত এসে গেল, আসার আগে ওই ঘটনাগুলো সে ঘটাই আসছে না, ওই রাস্তাগুলো সে পার হয়ে আসছে না, হ্যাঁ, তখন তো ওই চিত্রগুলো সম্পাদিত হয়নি, হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, বুঝে গেছে এখন? ঠিক আছে। তারপর মনে হয় আবার হয়তো প্রশ্ন এগুলো করতে পারি তো ঠিক আছে। না, এগুলো তো বারবার মানে করতে হবে। প্রশ্ন না করলে তো এগুলো চেনার বুঝার কোনো উপায় নাই। আর প্রশ্ন না করলে আমি চিনছি কিনা এটা আমিও তো জানবো না। না সেটা না, মানে আমি চিন্তা করি, মানে আমি মাঝে মাঝে মনে হয় যেন কি বলে এটাকে কনফিউশন হয়ে যায় এরকম লাগে আর কি। কনফিউশন তো যে কোনো কিছু ভালো করে না বুঝলে তো কনফিউশন হবে। আর এই বই তো আমাদেরকে কনফিউশন দূর করার জন্যই তো এই বই, না? হুম, হুম। কালকে তাইলে আমরা বিতর্ক থেকে আবার আলোচনা করব, বিতর্ক বিচার। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, মাঝে মধ্যে আপনারা অবশ্য প্রত্যেকে আমার দাদু ঠাকুমার বয়সী, হ্যাঁ, আছেন অনেকেই। সে দৃষ্টিকোণ থেকে প্রত্যেকে আমার দাদু ঠাকুমার বয়সী যারা আছেন ওই মাপে চিন্তা করলে এটা ওরকম। এবং আপনাদের দানেই আমাদের আসলে সব কিছু চলে। আপনারাই আমাদের আবার মাতা পিতা সদৃশ্য, সে দৃষ্টিকোণ থেকেও। হ্যাঁ, যেহেতু আপনাদের দান, আপনাদের চারের প্রত্যয়েই আমাদের জীবন যাপিত হয়। যেমন মা বাবা তাদের সন্তানকে তারা এই চারি প্রত্যয় দ্বারা ক্রমেই বর্ধন করিয়া তোলে, আপনারাও সেভাবেই আমাদেরকে রক্ষা করিয়া থাকেন। সে দৃষ্টিকোণ থেকে আপনারা মাতা পিতা সদৃশ্য। আবার অন্য দিক থেকে আমরা আমরা আপনাদের ধর্মপিতা সদৃশ্য। ধর্ম শিক্ষা আর সঙ্গে যারা যুক্ত থাকেন, ধর্ম শিক্ষা যারা দিয়ে থাকেন, সেই দৃষ্টিকোণ থেকে আবার আমরা আপনাদের বাবা বা ধর্মপিতা বা ধর্মগুরু, হ্যাঁ, যেটাই বলুন না কেন, যেভাবেই বলুন না কেন, হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে আমরাও কিছু এরকম কথা অনেক সময় বলি আপনাদের ঠিক পথ বা যথাযথতা দেখানোর জন্যে। সেগুলো কেউ এরকম মনে কষ্ট পাবেন না, নিজে শুধরে নেবেন। ইয়েগুলো যেগুলো সমস্যা আছে এগুলো মানে শুধরানোর চেষ্টা করব। ব্যতিক্রমভাবে মন উৎপন্ন করে দূর তরে বানতে লম্বা লম্বা বড় বড় কথা হয়ে ফেলাই, আর করে কষ্ট দিয়ে ফেলাই। এত বিরাট ফয়সালা মানুষ আরা জেনে দেনা কথা হয়ে ফেলার দেনা, হ্যাঁ, বানতে আর গড়বারে নজেনে দেয়, আর ক্ষমতা সম্পর্কে ন জানা দেয়। ওই রকম অহংকার অহমিকা কাজ করলে আমরা ক্লাস থেকে ঝরে যাব, পারবো না। হ্যাঁ, আর এরকম করে কথা হইতে না কালী বিন্যের ফুয়া। হ্যাঁ, এরকম যখন মানসিকতা উৎপন্ন হয়ে যাবে, দেখবেন যে আপনি আর ক্লাসে রুচি হচ্ছে না, ক্লাসে কোনো রকমের ভালো লাগা তৈরি হচ্ছে না। আর যতই যা বলি না কেন আমরা একসঙ্গেই পড়তেছি, তথাপি এখানে আমার প্রতি একটা ভালোবাসা স্নেহ কাজ না করলে, আদর কাজ না করলে আপনারা কিন্তু আমার থেকে কিছু শিখতে পারবেন না, আর আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো না। আমরা এই জন্য সকলের প্রতি সকলের ভালোবাসাটা বানিয়ে রাখবো। তাতে আমাদেরই এই শিক্ষার জন্য অধিক লাভ এবং কল্যাণ বয়ে আসবে। এটা আমি প্রত্যেকের কাছ থেকেই আশা করব, কামনা করব, এবং প্রত্যেকে আমরা সেই ক্লাসের পরিবেশটা সেভাবে আমরা বানিয়ে রাখব। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করে যেই পুণ্য সম্পদ অর্জন করেছি, এই পুণ্য অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় উদ্বুদ্ধ করছেন, যাদের মাধ্যমে এই ক্লাসের সূচনা, ক্লাসের কার্যক্রম চালু হয়েছে, তাদেরকে স্মরণ করেও এই পুণ্যরাশি দান করছি। এবং যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয় দিয়ে শ্রদ্ধা ভালোবাসা গৌরব প্রদর্শন করছেন, তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।
সাধু 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 ওকাশা ভগবান